দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব বসতি দিবসের ৭১ টেলিভিশনের বিশেষ আয়োজন ৭১-এর মুখোমুখি। এই বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ করে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা ঢাকায় বসবাস করি এবং ঢাকার বাইরেও যারা বড় বড় শহরে বসবাস করেন সেই ঝুঁকি এবং ঝুঁকির মোকাবেলায় কি পরিকল্পনা এবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজুকের অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা মুখোমুখি হচ্ছি রাজুকের চেয়ারম্যান মহোদয়ের সামনে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য কী এবং রাজুক তার এই প্রতিপাদ্য কিভাবে করে বাস্তবায়ন করতে চায়? এটা প্রতিপাদ্য হলো আরবান ক্রাইসিস রিসপন্স। এটা কিন্তু বিশ্ব বসতি দিবস। আর আমরা এটা একটা বাংলা করছি এভাবে, পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সাড়া। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা ঠিক যে এই যে সমস্যাটা এটা কিন্তু আজকে সবাই প্রত্যেকেই কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি, যারা এই নগরীর পরিকল্পনার সঙ্গে জড়িত, যারা এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে জড়িত এবং যারা এর স্টেক হোল্ডার, যারা এর সুবিধাভোগী অথবা অসুবিধাভোগী, সবাই কিন্তু আজকে বুঝতে পারতেছে যে আমাদের একটা সমস্যার মধ্যে আমরা আছি, এটা কিভাবে আমরা ওভারকাম করব। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আপনারা যত অনুষ্ঠানমালা সাজিয়েছেন সেটির তো একটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই সেই উদ্দেশ্য নিরাপদ নগরী, নিরাপদ বসতি নিশ্চিত করা। সেই নিরাপদ বসতি কোথায় নিশ্চিত করবেন, কিভাবে নিশ্চিত করবেন, ঢাকায় বা ঢাকার বাইরে, বিশেষ করে বহুতল ভবনের ক্ষেত্রে? না, এটা শুধু বহুতল ভবন বলে কথা না, এটা একটা টোটাল পরিকল্পনার অংশ। কিন্তু এটা শুধু যে এর বাইরে বস্তিও এর বাইরে না, আমরা বস্তিবাসীদের জন্য কি করব, আমরা বড় বিল্ডিং যেটা আছে সেটা তো আছেই, সেটা তো এক ধরনের ক্রাইসিস আছেই, কিন্তু আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে আমরা কিভাবে এই পরিকল্পনায় এগিয়ে নেব। আমরা নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, এটা টিওডি বলে, ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, ব্লক ডেভেলপমেন্ট, তারপরে রিঅ্যাডজাস্টমেন্ট, রিডেভেলপমেন্ট। এগুলো আমরা, আপনি জানেন যে আমরা জাপানে গেছিলাম, এগুলোর উপর আমরা ট্রেনিংও করে আসছি, আমাদের বিশাল একটা টিম, শুধু রাজুক না, এর সঙ্গে আরও অন্যান্য সংস্থাও আমরা গেছি। তো সুতরাং আমরা এই মহাপরিকল্পনা দিয়ে কিন্তু আগাচ্ছি। আমরা আমাদের টিআই একটা পরিবর্তন আনতেছি এবং খুব শীঘ্রই আমরা ড্যাব ফাইনাল হয়ে যাচ্ছে এগুলোর, এবং আমাদের বিধিমালা ফাইনাল হচ্ছে, এগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের পরিকল্পনাকে নিয়ে আসছেন। পরিকল্পনাকে আমরা যদি আসিভাবে যে বাংলাদেশে সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা সিলেট এবং এই বাংলাদেশের ঢাকাও তার দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, এমন একটা সময়ে, যে সময় আপনি রাজুকের চেয়ারম্যান, কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা শেষ দিকে আমি বলতাম, অ্যাকচুয়ালি কিন্তু এই ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগ সহনীয় বিল্ডিং করার জন্য আমরা কিন্তু এটা আমাদের যে নির্মাণ বিধিমালা সেখানে কিন্তু এটা ম্যান্ডেটরি করছি। এখন প্ল্যান পাস করতে গেলে আপনাকে ইনশিওর করতে হবে যে এটা ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগ সহনীয় কিভাবে হয়, সেটা কিন্তু আপনার প্ল্যান, আগে শুধু আমরা প্ল্যান করতাম কিভাবে, আমরা একটা আর্কিটেকচার প্ল্যান দিতাম আর একটা স্ট্রাকচারাল ডিজাইন দিতাম। এখন কিন্তু আপনার ভূমিকম্প, ফায়ার, আপনার অন্যান্য আনুষঙ্গিক যত কিছু, পয় নিষ্কাশন থেকে শুরু করে যাবতীয় পরিবেশ, সব কিছু কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে থাকতে হবে। এখানে আলো বাতাস ঢুকতেছে কিনা, কী পরিমাণ আপনার জায়গা রাখলে আপনার এখানে পর্যাপ্ত আলো বাতাস আসবে, দ্যাট ইজ পরিবেশ বান্ধব বিল্ডিং বলতে যা বোঝায়, গ্রিন বিল্ডিং, সব কিছু কিন্তু ইনশিওর করা হচ্ছে। এবং এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনার স্পেশালি ভূমিকম্প সহনীয় যে ডিজাইন, এটা ম্যান্ডেটরি। মাইলস্টোন সহ এর আগে এফআর টাওয়ার আমরা আগুনের ঘটনা দেখেছি, অনেক বড় বড় বা ছোট ভবনেও অনেক ধরনের দুর্ঘটনার আমরা খবর সংগ্রহ করেছি এবং তা প্রচার করেছি। সেসব মোকাবেলায় আগামীতে অর্থাৎ এই বিশ্ব বসতি দিবসে আপনারা কী করছেন? আসলে আমরা কিন্তু একটা ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে আসি বা হাত দিয়েছি। যেমন আপনি যে মাইলস্টোনের প্রশ্ন তুললেন, খুব ধন্যবাদ আপনাকে। বিষয়টা দেখেন যে আমরা এতদিন এই যে বিমান চলাচলের ব্যাপারে আমরা কি বুঝতাম যে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশন বলে একটা কথা ছিল, যে আমরা কত ফিট হাইটে বিল্ডিং করব। কিন্তু বিষয়টা কিন্তু শুধু বিল্ডিংয়ের হাইটের মধ্যে সীমাবদ্ধ না। আসলে ল্যান্ড ইউজ প্ল্যান, আমি এর আশেপাশে বা এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে কি ধরনের প্ল্যান দিব, হাইট শুধু কিন্তু আপনার যে মাইলস্টোনটা কিন্তু হাইটের কারণে হয় নাই, তাই না? সেখানে বিমানটা
ভেঙে গেছে বা ধসে পড়ছে, দুর্ঘটনা কবলিত হয়েছে। এটা কিন্তু হাইট একটা দোতলা বা তিনতলা বিল্ডিংয়ের মধ্যে পড়ছে, কিন্তু পাশে 10তলা 13তলা বিল্ডিং ছিল, সেটা একটা বস্তিতেও পড়তে পারতো আর দোতলা ভবনেও পড়তে পারতো। এই ক্ষেত্রে জিনিসটা হলো যে যদি আমরা চিন্তা করি যে ওই এলাকায় কি আমরা স্কুলকে দিব, আজকে এটা যদি স্কুলে না পড়ে একটা বাড়িতে পড়তো তাহলে 2-1 মারা যেত, কিন্তু এতগুলো প্রাণহানি কিন্তু হতো না, তাই না? তো কাজেই আমরা ওই এরিয়াতে আদৌ বাড়ি বা কোনো স্থাপনা দিব কি না, কতটুক দূরে দিব, কি ধরনের দিব, কত হাইটে দিব, সব কিন্তু একটা সমন্বিত প্ল্যানিং হচ্ছে। আমরা কিন্তু অলরেডি বেবিচক, রাজুক, আরও অন্যান্য সংস্থা, আমাদের মন্ত্রণালয় মিলে কিন্তু অলরেডি আমরা টিম করছি এবং আমরা কিন্তু যৌথভাবে কাজ করতেছি যে এই বিষয়টা নিশ্চিত করার জন্য। কিন্তু এই ভূমির যে জটিলতা রয়েছে, কোন ভূমিতে কিভাবে করে কতটুকু জায়গা ছাড়া কতটুকু জায়গার মধ্যে কতটুকু ভবন উঠবে, এই বিষয়গুলো আরেকটু যদি স্পেসিফিক করে আপনি পরিষ্কারভাবে আমাদের দর্শকদের জন্য বলেন। আপনি একটা বাড়ি করবেন, হ্যাঁ, আপনি নির্দিষ্ট জায়গা আপনাকে পাশে ছাড়তে হবে এবং সেটা কত ফিট রাস্তা হলে আপনি কততলা ভবন পাবেন, পাশে 20 ফিট হলে একরকম পাবেন আপনি, 30 ফিট হলে একরকম, 40 ফিট হলে আরেক রকম, 15 ফিট হলে একরকম। 15 ফিটের নিচে আমরা এই মুহূর্তে, অ্যাকচুয়ালি আমরা 20 ফিটের নিচে এই মুহূর্তে প্ল্যান দিতে চাচ্ছি না, কিন্তু অলরেডি তো 20 ফিটের নিচে বাড়ি আছে, হ্যাঁ, সেগুলোকেও আমরা জনগণের সঙ্গে কথা বলে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য যতটুক সেগুলোকে রাস্তাটা এক্সপ্যান্ড করা যায় আমরা সেই ব্যবস্থা কিন্তু করতেছি। আর আরেকটা হলো যে আমাদের দেশে কিন্তু এমনি যারা যে রাস্তা আছে বাড়ি করতেছে সেটা এক জিনিস, অনেকে কিন্তু দেখবেন যে অনেকটা জায়গা কিনে একটা একসঙ্গে 10 বিঘা 20 বিঘা জায়গার মধ্যে আলাদা আলাদা করে বাড়ি করতেছেন, নিজেরা একটা রাস্তা দেখতেছেন। এই রাস্তাটা কিন্তু আপনাকে রাজুক অথবা সিটি কর্পোরেশন নামে ইসমিল দলিল করে দিলে পরেই আপনি প্ল্যানটা পাবেন। আদারওয়াইজ আগে কিন্তু আমরা একটা অঙ্গীকারনামা দিয়েই প্ল্যানটা দিয়ে দিতাম, কিন্তু আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। একবার অঙ্গীকারনামা নেওয়ার পরে ওইটা আর বাস্তবায়িত হয় না। এটা আমরাও আর মনিটর করতে পারি না, আর যারা সুবিধাভোগী তারাও এটা করেন না। তখন ওই রাস্তা যেটা 20 ফিট ছাড়ার কথা ছিল সেটা হয়তো 12 ফিট 15 ফিট, ক্ষেত্র বিশেষ 10 ফিটও হয়। তো এখান থেকে আমরা এই অভিজ্ঞতার আলোকে আমরা এই জিনিসটা করতেছি। তাহলে আপনারা বলছেন যে মানুষকে এক ধরনের শুধু অঙ্গীকারের মধ্যে না, একবার কাগজপত্র দিয়েই মানুষকে আসলে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন, যখন সেই পদ্ধতির একটা নিরাপদ আবাসন বা নতুন একটা পরিকল্পিত একটা নগরী তৈরি করার কথা ছিল পূর্বাচলে, সে কাজ তো এগোচ্ছে না। এমনকি এই ধরনের আরও যতগুলো প্রকল্প সরকারের হাতে অতীতে নেওয়া আছে, আপনারা সেটা বাস্তবায়ন করছেন, কিন্তু তার অগ্রগতি কিন্তু খুব দৃশ্যমান না আমাদের কাছে। আমরা কিন্তু দৃশ্যমান করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু 1 নম্বর থেকে 4 নম্বর সেক্টর পর্যন্ত নোটিশ করে দিয়েছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল্ডিং না ধরলে তার জরিমানা হবে, এবং এমনকি আরও যদি সময় পেরোয় যে আমাদের যে বিধির মধ্যে যা আছে তাতে বরাদ্দ বাতিল হয়ে যাবে। কারণ এই 4টা সেক্টরে কিন্তু আমরা অলরেডি পানি, বিদ্যুৎ, গ্যাস তো দেয় না, রাস্তাঘাট এগুলো কিন্তু আমরা নিশ্চিত করেছি। কাজে এখন তাদেরকে বাড়ি করতে হবে। তো এটা এবং পরবর্তী আরও 15 সেক্টর পর্যন্ত আমরা এই নভেম্বরের মধ্যেই কিন্তু আমরা এগুলো নোটিশ করব। এটাও আমাদের ওই বাড়ি করার মতো পরিবেশটা আমরা তৈরি করে দিচ্ছি। আমরা এতদিন বলতে পারি একটা সমস্যা আছে যেটা স্বীকার করতেই হবে, সেটা হলো লোকজন বলতেছে যে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কোথায়। আমরা অলরেডি স্কুল কলেজের কিছু পারমিশন দিয়ে দিচ্ছি, হসপিটালও দিচ্ছি। এখন বিষয়টা হলো এগুলো নিয়ে একটা মামলা ছিল বেড়ার সঙ্গে রাজুকের বা সরকারের, তো সেটাও একটা আমরা সমাধান করে ফেলেছি। সেটাও ইনশাল্লাহ গেজেট আকারে হবে। আমরা ওই জিনিসগুলো, এটা বিষয়টা খুলে বলি, অ্যাকচুয়ালি আগে যেটা হয়েছে যে মনে করেন প্রথমে 4th মডিফিকেশন বলে একটা মডিফিকেশন আমরা সেট করছিলাম, সেইখানে আপনার 12টা ইউনিভার্সিটি দেওয়া ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় 5th মডিফিকেশন করে মানে লেআউট চেঞ্জ করে এখানে 24টা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটির তো পর্যাপ্ত জায়গা লাগবে, আপনি তো শুধু বিল্ডিং বানায় একটা ইউনিভার্সিটি করতে পারবেন না। তো সুতরাং এইগুলোকে এখন আমরা ওই 12টার জায়গায়
24টার জায়গায় 12টা, মানে অরিজিনাল আমি জাস্ট একটা অ্যামাউন্ট বলা, এরকম ডাবল, অলমোস্ট সব ক্ষেত্রে ডাবল, কোনো ক্ষেত্রে ডাবলের বেশি দেওয়া হয়েছে। এই হসপিটাল, ইউনিভার্সিটি, স্কুল কলেজগুলোকে এইভাবে করে দেওয়া হয়েছে। তো এখন কি হয়েছে যে আমরা ওই জায়গায় ফিরে যাচ্ছি, এই জন্য একটু আমাদের এই ক্ষেত্রে সময় লাগলো। তারপরেও কিন্তু ওখানে আমরা স্কুল কলেজে কাজ শুরু করে দিছি, হসপিটালে কাজ শুরু করতেছি, ইউনিভার্সিটিও শুরু হয়ে যাবে। একটু সময় লাগবে, তো ইনশাল্লাহ এগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং একটা বিশাল কর্মযোগ্য মধ্যে পূর্বাচল আসবে ইনশাল্লাহ। ঢাকায় যে এরই মধ্যে গত 50 বছরে যত অবৈধ ভবন বলুন অথবা অন্যভাবেই নিয়ম বহির্ভূত বলুন বা এমনকি রাজুকের সাথেও যোগসাজশে বলুন, এরকম অনেক কিছু ব্যত্যয় ঘটেছে। সেসবের বিষয়ে তাদের জন্য আপনারা কি করছেন? আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু চিহ্নিত করতেছি যে কোনগুলো ঝুঁকিপূর্ণ ভবন। হ্যাঁ, পুরান ঢাকায় এমনকি ঝুঁকিপূর্ণ ব্যবহার, ঝুঁকিপূর্ণ ভবনেরও একটা কনস্ট্রাকশনের ত্রুটি, সেগুলো তো আমরা অবশ্যই অনেক বিল্ডিংয়ে আমরা, মূলত এগুলো পুরান ঢাকাতেই বেশি, সেখানে কিন্তু আমরা ব্যানার দিয়ে দিচ্ছি যে এটা ঝুঁকিপূর্ণ ভবন। আর ঝুঁকিপূর্ণ ব্যবহার বলে একটা জিনিস আছে, কিন্তু অনেক রেস্টুরেন্ট, আবাসিক ভবনে অনেক 13তলা ভবনে 13টাই হলো আপনার বাণিজ্যিক ভবন, বাণিজ্যিক মানে রেস্টুরেন্ট। বাণিজ্যিকের অনেক ব্যবহার আছে, রেস্টুরেন্টের জন্য কিন্তু আলাদা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। সেগুলো তো কিন্তু আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এটা ঝুঁকিপূর্ণ ব্যবহার, সেখানে আমরা মোটিভেশন করতেছি। আমি নিজে গেছি, ওখানে দেখেছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা খেতে আসে, ওদের বলছে বাবারা তোমরা যেখানে আসছো জানো এটা নিরাপদ না। বলে তাই নাকি আঙ্কেল? বলে হ্যাঁ। তো আমরা কিন্তু এইভাবে সচেতন করতেছি। আমরা তাদের যেগুলো, তার মধ্যে হয়তো একতলা তারা রুফটপ করছে, আমরা এরকম একাধিক ভবনের রেস্টুরেন্টের আমরা এই ভেঙে দিচ্ছি, স্ট্রাকচার টপ ফ্লোরে দেখা গেলে একটা দুটো অবৈধ করছে, সেগুলো ভেঙে দিচ্ছি, তাদের মিটার বিচ্ছিন্ন করতেছি। আর আমরা এগুলোকে বুঝাচ্ছি যে ভাই আপনারা প্লিজ আপনারা এগুলো এই ব্যবহারটা করবেন না, আপনারা নিয়ম মেনে, আপনার ফায়ার থেকে শুরু করে আদার্স যত সেফটি সিকিউরিটি আছে সেটা মেনে আপনারা এগুলো করেন। এখন একটা সমস্যা বলি এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা হলো যে আমরা কিছু মামলার সম্মুখীন হই, তখন কাজটা অনেকটা ঝুলে যায়। যারা রাজুকের ভোক্তা, যারা ভবন নির্মাণ করেন, ভবন বেচা কেনা, বিশেষ করে যারা ডেভেলপার কোম্পানি সহ রাজধানীবাসী অথবা রাজধানীর বাইরে, বিশেষ করে প্রবাসে যারা থাকেন এবং বিদেশি যারা এই খাতে যারা বিনিয়োগ করেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? একটা পরিকল্পিত নগরী বা একটা পরিকল্পিত আবাসন বা বসতি, যাই বলেন, যে নামই ডাকেন, এটা কিন্তু একটা সমন্বিত প্রয়াস। এটা শুধু রাজুকও পারবে না, বা অন্য একটা ডিপার্টমেন্ট পারবে না, বা এনএইচএ পারবে না, বা এটা শুধু ডেভেলপাররা পারবে না, প্ল্যানাররা পারবে না, ইঞ্জিনিয়ার। এটা একটা বিশাল সমন্বিত প্রয়াস কিন্তু, এবং এইটা এই সমন্বিতভাবেই কাজটা করতে হবে, যার জন্য সব মহলের সহযোগিতা লাগবে। আপনি যেটা বলেন প্রবাসী ভাইয়েরা এদেশে তো ইনভেস্ট করেন, তারা যদি এই সেক্টরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আমি মনে করি তারা লাভবান হবেন, দেশবাসী লাভবান হবে। আর আমি যারা বাড়ির মালিক, জমির মালিক, তাদেরকে বলবো আপনার সামান্য এই 200-100 স্কোয়ার ফিট বাড়ি বড় হবে, এই জন্য নিয়মের ব্যত্যয় না করে আপনারা নিয়ম মেনে সঠিকভাবে যদি বাড়ি করেন, কিন্তু তাহলে আপনারা আসলেই আপনারা উপকৃত হবেন। আপনারা একটা বিশেষ করে আমি লক্ষ্য করছি যে আমরা কিন্তু এই যে পয়ঃনিষ্কাশন, এই বিষয়ে খুবই উদাসীন। আমরা সুন্দর বাথরুম করি, কোটি টাকার বাথরুম করি, কিন্তু এই বাথরুমের যে ওয়েস্টেজটা কই যাবে, আমরা একটা সেপটিক ট্যাঙ্ক হয়তো প্ল্যানের মধ্যে থাকে, যদি বাস্তবে বা করিও কিন্তু এটা ব্যবহার করি না। ওই লাইনটা আমরা যে ড্রেনেজ আছে, ওয়াটার ড্রেনেজ, সারফেস ড্রেনেজ, সেই ড্রেনে দিয়ে দিই। এই মলমূত্র সব কিন্তু সেখানে যায়, এই পরিবেশ কিন্তু ভীষণভাবে এটা দিয়ে দূষিত হয়। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো, এটা কিন্তু খুব বড় ইনভলভমেন্ট না। এই জিনিসগুলো আমরা ইনশিওর করতে পারি, আমরা ডেভেলপারকে বলতে পারি আপনারা একটু নিয়ম মেনে করুন, আপনারা বুঝান, আপনারা এগিয়ে আসেন, রাজুক আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা রাজুককে সহযোগিতা করেন, তাহলেই কিন্তু একটা সমন্বিত একটা বসতি বা বাড়ি বা আবাসন, এবং একটা সমন্বিত বসতি বাড়ি হলেই কিন্তু একটা পরিকল্পিত নগর গড়ে উঠবে, তাই না? এবং আমরা একটা বুক ভরে শ্বাস নিয়ে এইখানে বাস করতে পারবো। নিশ্চয়ই আপনার সেই প্রত্যাশা
পূরণ হবে এবং দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান বিশ্ব বসতি দিবস উপলক্ষে আপনি রাজুকের চেয়ারম্যান হিসেবে যেসব আহ্বান জানালেন, এমনকি যেসব নির্দেশনার কথা বললেন এবং আগামীতে যে ধরনের পরিকল্পনার কথা এই বিশ্ব বসতি দিবস উপলক্ষে বললেন, যে একটি নিরাপদ এটি বসতি তৈরি করতে রাজুকের পরিকল্পনার সাথে সকল শ্রেণী পেশার মানুষের একটি সমন্বিত প্রচেষ্টা হলেই এটি নিরাপদ বা একটি আবাসন মানুষের সুস্থ এবং একটা স্বাভাবিক জীবন ধারণের যে পরিস্থিতি পরিবেশ সেটি আপনি নিশ্চিত করতে পারবেন। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আজকের এই বিশ্ব বসতি দিবসে একাত্তর টেলিভিশনকে আপনি সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দর্শক, একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন একাত্তরের মুখোমুখি বিশ্ব বসতি দিবস উপলক্ষে আমরা মুখোমুখি হয়েছিলাম রাজুকের অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে। নিশ্চয়ই আমরা আগামীতে বিশেষ কোনো বিষয়ে, অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই।